যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি খোলাখুলি কথা বলছি, আপনারা যেটা একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে দেবেন, যে রাষ্ট্র ব্যবস্থা আমি আমি সব মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে ভোতা করে দেয়। একজন মানুষকে মানুষ হিসাবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক ভিত্তিতে। আমি জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজেই সেই গুরু তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি, যে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেয় বা ভাবনা দেয় যে সব কিছু সুন্দরভাবে চলবে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। আমি কথাগুলি খোলাখুলিভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ। এই যে 18 কোটি মানুষ, একটি ছোট্ট একটি দেশ পৃথিবীতে, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ এলাকা। আপনারা কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ বসবাস করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে, এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম বসতিপূর্ণ শহরে পরিণত। প্রশ্ন সেখানে নয় বৃহত্তম ঘনবসতিপূর্ণ বা বৃহত্তম জনবসতিপূর্ণ শহরে আমরা হতে পারি, তো সমস্যাটি হচ্ছে যে আমরা সেই শহরটিকে কিভাবে আমরা পরিচালনা করব, সেখানে এবং দেখেন আওয়ামী লীগের কথা একটু আসতে হয়। আমি প্রথমে কথা বলার আগে চিন্তা করেছিলাম যে কারো সমালোচনা করবো না, শুধু আত্মসমালোচনা করবো, কিন্তু তারপরে একটু বলতে হয় যে দেখুন আওয়ামী লীগ এসে কি করেছে। তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা, তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছে কেবলমাত্র নিজ, একটু আগে অত্যন্ত চমৎকারভাবে জনাব আল্লাহ সাহেব বলেছেন, প্রথম হচ্ছে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী, এবং আমি কথা বললে অপরাধ নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনিক গোষ্ঠী, তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার্কি। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা কষ্ট করেছে। একটা কথা আমি খোলাখুলি বলি, আজকে প্রশ্ন জায়গা অর্থনীতি, আমি একটু ব্যক্তিগত বিষয় বলি, আপনাদের বলা প্রয়োজন। আমি গতকাল আমাদের এক কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে সে গবেষণা করছে, আমি তার সঙ্গে বিতর্কে জড়িত হয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করে আমি একজন লেম্যান হয়ে অর্থনীতির আমার সে বিতর্কে যাওয়া সঠিক নয়, তারপরে আমি বিতর্কে জড়িত হয়েছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো বিশ্বের সর্বোচ্চ গবেষণা
প্রতিষ্ঠানে কাজ করছে অর্থনীতি নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আজকের অর্থনীতিবিদরা মানুষের কল্যাণে যে অর্থনৈতিক যে থিওরিগুলো দিচ্ছে সেগুলো পরিবর্তন, এবং আমি তোমাকে অনুরোধ করছি তুমি সেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে গবেষণা করো। কেননা দেখুন, এই যে কিছু কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি, কি কনসেপ্ট নিয়ে কাজ করি? আমরা যখন একটা দেশের ভালো মন্দ বিবেচনা করি তখন আমরা কি বলি? আমরা কিছু ইকোনমিক কিছু প্যারামিটার আছে, কিছু সোশ্যাল প্যারামিটার আছে, সেগুলো আমরা দেখিয়ে আমরা তুলনামূলকভাবে তালিকা সৃষ্টি করি, সবচেয়ে ভালো এই দেশ, সবচেয়ে খারাপ এই দেশ। আমি বিশ্বাস করি না এই কনসেপ্ট এখন কাজ করছে। যেমন আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বিষয়টি কি দাঁড়িয়েছে? বাংলাদেশের এখন জনসংখ্যা বৃহৎ, আমি একটু আগে বলেছি, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমি তো মনে করি ইউরোপ আমেরিকা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাজ অনেক সহজ। যারা বাংলাদেশ পরিচালনা সঠিকভাবে করতে ইচ্ছা করেন তাদের কাজ কিন্তু অনেক বেশি কঠিন। এবং এই যে আজকের বাংলাদেশে 18 কোটি মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, এটার ব্যাখ্যা কিন্তু আজকের আধুনিক অর্থনীতির যে থিওরিগুলো আছে সেই থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করা হচ্ছে। কারণ সেখানে যে ইকোনমির কথা বলেছে সেই ইকোনমিকে বলে ফর্মাল ইকোনমি। তারা সেই ফর্মাল ইকোনমির উপরে অর্থনীতির তত্ত্বগুলো দিয়েছে। বাংলাদেশে অর্থনীতির আমি বিশ্বাস করি, মানুষের সঙ্গে গ্রামে গঞ্জে চলাফেরা করে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে অর্থনীতি তার 60 থেকে 70% হচ্ছে ইনফর্মাল সেক্টরে। খাতা কলমে তার কোনো হিসাব নাই। যদি খাতা কলমে তার হিসাব থাকতো তাহলে বাংলাদেশ অর্থনীতির চিহ্ন ভিন্ন রকম হতো। এবং এটাও সত্য যে বাংলাদেশের যে ফর্মাল ইকোনমির যে হিসাব কিতাব সেটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষ বেঁচে থাকার কথা নয়, কিন্তু আমরা তো বেঁচে আছি। হতে পারে আমরা অর্থনীতির দিক থেকে অনেক উঁচুতে উঠতে পারিনি, ইউরোপ আমেরিকার মতো সেখানে যাওয়ার প্রশ্ন অনেক পরে। আমরা আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারি কিনা, সেই চেষ্টা করছি। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের যে ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি আছে সেই ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি এর ভেতরে আমরা তো বেঁচে আছি, আমরা তো মরে যাই না। 18 কোটি মানুষ খেয়ে পরে হয়তো আমরা পোলাও কোরমা খেতে পারি না, কিন্তু আমরা তো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। কাজে আজকে বিশ্বের দরিদ্র দেশগুলোর অর্থনীতি নিয়ে আমি বিশ্বাস করি যারা যারা মেধাবী অর্থনীতিবিদ আছেন আমি বিশ্বাস করি তাদেরকে নতুন একটি তথ্য উপস্থাপন করা দরকার। এবং আমি কথাগুলো বলছি এই কারণে, আজকে বিজয় দিবসে আমি কথাগুলো বলছি কেন, যারা ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্ব নেবে তাদেরকে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। যদি না করে তাহলে কি হবে? এই গতানুগতিক বাংলাদেশ 54 বছর যেভাবে চলছে সেভাবে হয়তো আর 54 বছর চলবে। তো আমরা তো সেটা চাই না। আমরা তো চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের 3.5 বছরে যেটা দেখিয়েছিলেন যে একটি দরিদ্র বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, আমরা তো আবার সেটা চাই। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই। এবং সেই কারণে আমি কথাগুলো আজকে বলছি। তো কাজে আমি অনেক কথা হয়তো বলে ফেলেছি, বক্তব্য আমি দীর্ঘ করব না। আমি আজকের এই বিজয় দিবসে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি এই কারণে যে তিনি সেই 25শে মার্চের কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বজ্র কণ্ঠে বলেছিলেন উই রিভল্ট। কে বলেছিলেন? শহীদ প্রেসিডেন্ট, অন্য কেউ নন। এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি। আমি শুনেছি একজন বক্তা কথা বলেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, তারপরেও বলছি
যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ীর বেশে দেশে ফিরে এসেছিলেন এবং এই দেশের মানুষ জনাব আলাল সাহেব বলেছেন ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল। তো সেই জিয়াউর রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফেসিবাদ, একটা সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে তিনি হেঁটে মিছিল করছেন, এয়ার কন্ডিশন রুমে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছিলেন এবং এ দেশবাসী তাকে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফল হিসেবে তাকে তিনবার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। সর্বপ্রথম 1991 সালে, যে 91 সালের নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি বলবো এখনো সর্বশ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত। এবং আগামীতে আপনারা দেখবেন যে বিগত 15 বছর আমরা সংগ্রাম করেছি। এই আলাল সাহেবের পাশে বসে আছেন, আজকে বলতে অসুবিধা নেই, অতীতে বলা যেত না, আজকে বলতে পারি। সে কারাগার থেকে আমাকে টেলিফোন করেছে, কি পরিস্থিতির ভিতরে তিনি রয়েছেন আমাকে জানিয়েছেন। এবং আমি খোলাখুলি বলছি, সত্য কথা বলছি। তিনি আমাকে বলেছেন আমরা কোথায় আছি, কত কষ্টে আছি, বেঁচে আছি, মরে আছি, আশা না, কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কথা বলে যান। এবং আমি এককভাবে সে সময় কথা বলে গেছি। আজকে সেই কারণেই আমি অনেক কিছু ভেবে চিনতে বিজয় দিবসের যে উচ্ছ্বসিত বাণী বা বক্তব্য, সেই ধরনের বক্তব্য না দিয়ে আমি ভিন্ন ধর্মে একটি বক্তব্য দিয়েছি। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি অন্তর থেকে আজকে মনে করছিলাম যে কথাগুলো দেশবাসীর সামনে বলা প্রয়োজন, সেই জন্য আমি বলেছি। আমরা নিজের জন্য নয়, আমরা ক্ষমতার জন্য নয়, আমরা অর্থবিত্তের জন্য নয়, আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষের সেবা করার জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। আমার বাকরুদ্ধ হয়ে এসেছে, আমাকে ক্ষমা করবেন, আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডক্টর সোনা বাংলাদেশ ড্যাব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সকল চিকিৎসক, বাংলাদেশ মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এমড্যাবের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর দেশনায়ক জনাব তারেক রহমানের আগমনের দিনটি হবে বাংলাদেশের আরেকটি ইতিহাসের দিন। এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দলমত সকলে নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক দল, পরীক্ষিত দল বাংলাদেশ জাতীয় দলকে বিজয় হিসেবে নির্বাচিত করব, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবার সকলকে। ধন্যবাদ ডক্টর বাংলাদেশ ড্যাবের বিজয় দিবস সকল সম্মানিত সকল নেতৃবৃন্দকে। আমরা বাড়াই
যে অনুষ্ঠানটা কিন্তু এখন অনুষ্ঠানটি শেষ করে বেরিয়ে আসছি। আমি কিছু কথা আবার